আমি সর্বপ্রথমে শ্রোতৃমণ্ডলীর নিকট থেকে একটা পারমিশন ভিক্ষা চাচ্ছি। আমি বার্ধক্য এবং রোগগ্রস্ত বলে দাঁড়িয়ে বলবার যোগ্যতা আমার কম হয়েছে। আমি আপনাদের কাছে বসে বসে কথা আলোচনা বিষয় আপনারা আমার শুরু করেন। মাইকে অ্যানাউন্স করে বলা হয়েছে বর্তমান পরিস্থিতি ও সনাতন ধর্ম সম্বন্ধে আলোচনা হবে। এখান থেকে সিঁড়ি উঠার সময় বসছি যে বৈষ্ণব সাহিত্য ও সংস্কৃতি সম্বন্ধে আলোচনা হবে। যাই হোক, আমি তাই আলোচনা করি, সব কথাই আলোচনা করি। প্রথমত সাহিত্য কাকে বলে? বৈষ্ণব সাহিত্য কাকে বলে? অর্থাৎ বৈষ্ণবদের গ্রন্থে পরিভাষায় যে সমস্ত চিন্তাধারা প্রকাশিত হয়েছে সেই সাধারণত সাহিত্য শব্দ যেভাবে বাজারে সমাজে চলছে, আমি সাহিত্য শব্দের দ্বারা সে কথা মিল করি। সাহিত্য শব্দের অর্থ ধাতু প্রত্যয়গত বিচার করলে শীতেন সহিত বর্তমান সহিতম, তার উপরে স্না প্রত্যয় করলে সাহিত্য এই শব্দটি উৎপন্ন হয়। সাহিত্য বললে এই বুঝবে যে জিনিসটা যার সঙ্গে স্মিত এই ব্যাপারটা আছে, অধিক নাই। সাহিত্য আমাদের অধিক সাধন করবে না। যদি অধিক সাধন করে এমন কোন ভাষা বা ভাব ভঙ্গি আপনারা লক্ষ্য করে থাকেন, তাহলে সেটাকে সাহিত্য পর্যায়ের মধ্যে ধরা হবে না। আমি সেই স্থলে বলতে চাই, যেমন গ্রন্থাগারিতে বহু রকমের গ্রন্থ, ছাপা গ্রন্থ হলেই সে একটা সাহিত্য। নাটক, নভেল, কত কিছু, এগুলো আমি এসব গুলিকে সাহিত্য শব্দের সংজ্ঞার মধ্যে, পরিভাষার মধ্যে নিয়ে আসতে আমি চাই। তারা কি সাধন করছেন, কি করছেন? আজকালকার দিনে সাহিত্য বলতে গেলে স্ত্রী পুরুষের ক্রিয়াকলাপ, রাস্তার নিরর্থক কতগুলো ক্রিয়াকলাপ বেশ সুন্দর পরিবেশ পরিস্ফুট করে বর্ণনা করে দিতে পারে, এ একটা বেশ সাহিত্য। সাহিত্যিকরা অনেক সময় বর্ণনা করেন বাগানে ফুল ফুটেছে, রঙটি কত সুন্দর, তাতে ভ্রমণ দিয়ে বসেছে, মৌমাছি তার ভয়কে যেতে পারে না। খুব চমৎকার সাহিত্য হয়েছে। এতে কি হিত সাধন করছে জীবে, মানুষের কি সাধিত মঙ্গল তারা করছেন? কেউ বলছেন যে অমল ধমল কালে লেগেছে মনীল মধুর হাওয়া,
দেখি নাই করবো, দেখি নাই আমি চলেনি ভাব, জীবের কি সাধন মঙ্গল সাধন করল? এইসব সাহিত্য আমরা সাহিত্য সংজ্ঞার মধ্যে দিতে প্রস্তুত নিতে রাখি। সাহিত্য শব্দের যে পরিভাষাগত ধাতু প্রত্যয়গত আবিধার্মিক অর্থগত চিন্তা করতে গেলে এরা সাহিত্যের মধ্যে পড়ে না, সাহিত্যের ক্যাটেগরির মধ্যে আসে না। তাকে হিত সাধন করতে হবে, মঙ্গল বিধান করতে হবে। শীতের সেই বর্তমান যে জিনিসটা সেটি সাহিত্য, এবং সেই ধর্মটাকে রয়েছে সেটি সাহিত্য। তার দ্বারা কোনটা সাহিত্য বলে বলা যেতে পারে। এই যে আপনারা সাহিত্য আলোচনার সময় তার পূর্বেই এই বিষয়টা চিন্তা করবেন যে এটা সাহিত্যকে একটা বর্ণনা দিয়ে যাওয়া, বেশ সেই বর্ণনাটাকে ফুটিয়ে তুলেছে, এই একটা সাহিত্য হল, সেটাকে সাহিত্য বলা হবে। নাটকে, থিয়েটারে নানা রকম কুৎসিত চিত্র, কুৎসিত বর্ণনা, কামচিত্র, অনেক সময় বর্ণনা থাকে, এবং সেই সব বর্ণনা আজকাল কফি হাউস, সিনেমা হাউস আর একখানা বেশ ভালো সাহিত্য দেয়। বিবেচনা করে দেখল তার মধ্যে হিতের অংশ কতটুকু, অনুমানা অহিত একখানা হিতের কথা টেনে টেনে ধরলে পাওয়া যেতে পারে। এই শ্রেণীর সাহিত্য যত প্রচলন হবে দেখে তত অকল্যাণ। আমি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপনাদের নিকটে এটি নিবেদন করছি যে বর্তমান দেশের যে আবহাওয়া যেরকম ভাবে চলেছে, এই আবহাওয়ার যদি আপনারা পরিবর্তন করতে না পারেন তাহলে প্রত্যেকেই দুর্ভোগ করবেন, কষ্ট পাবেন, কখনো শান্তি পাবেন। এই জন্য পূর্ব হইতে আমাদের সাবধান হয়ে থাকাটা দরকার। আমরা সকলেই সংসারে পিতা হয়েছি, সন্তানটিকে এমন করে তৈরি করা দরকার যাতে সে কোনো অধিক সাধন না করে। প্রত্যেক যার কর্তব্য যে ছেলেটি যাতে মানুষ হয়, সেই যাতে ভালো হয়, অসৎসঙ্গে না পড়ে, দুশ্চরিত্র না হয়, ভালোভাবে জীবনযাপন করে, পিতার কর্তব্যই চাই। কেবল তাকে জন্ম দিয়েছি আর আমার কোনো নীতি নেই, কে কখনো মনুষ্য জীবনের কর্তব্য নয়। তাকে তৈরি করতে হবে, তার নিজের মঙ্গল, পিতার মঙ্গল, গ্রামের মঙ্গল, দেশের মঙ্গল, সমস্ত প্রাণীর মঙ্গলের চিন্তা করে সেই শিশুকে শিক্ষা দিচ্ছে। এইভাবে যদি আমরা সমাজকে গড়ে না তুলি, আমাদের আত্মীয় স্বজন, ছেলে পেলে এদের যদি তৈরি করে না তুলি, তো ভবিষ্যতে আমাদের ভয়ানক অসুবিধা এসে যাবে। আপনারা সেটা সকলেই অনুভব করছেন এবং পরস্পর আলোচনাও করেন যে বর্তমান দেশের এক প্রকার পরিস্থিতি হয়ে পড়েছে, কিন্তু এর থেকে বাঁচবার উপায় কি? আমি কালকে এই বার লাইব্রেরিতে সকালবেলা 9টা থেকে 10টা পর্যন্ত বসেছিলাম।
তাদের সঙ্গে কিছু আলোচনা করেছি যে দেখুন, প্রত্যেক শহরই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের যে সমস্ত বার অ্যাসোসিয়েশন, বারের যে সমস্ত মেম্বার, তারা এই সর্বাপেক্ষা উচ্চশিক্ষিত, সব উচ্চশিক্ষিত সব এক জায়গায় বসে আছে। দেশের কল্যাণ অনেক পরিমাণে তাদের উপরে নির্ভর করে। আপনারা উঠুন, আপনারা বিবেচনা করুন দেশের যে পরিস্থিতি এখন কি ভাব হয়েছে আর পূর্বে কি ভাব ছিল, দেশ স্বাধীন হয়ে কি হয়েছে, আর আমরা যে দেশে পরাধীনতা বলতাম তাতেই বা আমাদের কি ছিল। এই সমস্ত চিন্তা, তুলনামূলক চিন্তা আমাদের করা দরকার, বিবেচনা করা দরকার। মানুষ মাত্রই শান্তি চায়, শুধু মানুষ চায়। কীট পতঙ্গ, পশু পক্ষী, বৃক্ষলতা, প্রকৃতি, দেব দানব সকলেই সুখ চায়, শান্তি চায়। দুঃখ ভোগ করতে কেউ চায়, এমন প্রাণী পৃথিবীতে কোথাও দেখা যায়। শান্তিটা সকলেরই প্রয়োজন, কিন্তু সেই শান্তি কি করে হবে, কি অবলম্বন করে আমরা শান্তি পেতে পারি, এগুলো চিন্তা করা দরকার। এবং ভারতীয় আর্য ঋষিগণ আমাদের দেশে শান্তির পদ্ধতিটা, সামাজিক রীতিনীতি পদ্ধতি কোন কিভাবে চালিয়েছিলেন সেটা একবার স্মরণ করতে। আমাদের আগেকার সমাজ কিভাবে ছিল, সমাজের রীতিনীতি কিভাবে ছিল, শাস্ত্রে পাওয়া যায় দুঃসঙ্গম উৎসৃজ্য স্বচ্ছ সজ্জিত বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তিকে বলছে, বুদ্ধিমানকে যা যে বিচারক্ষম, বুদ্ধির কাজই হচ্ছে বিচার। আমরা মানুষ হয়েছি, আমাদের একটা স্থূল শরীর রয়েছে, তার ভেতরে মন একটা সূক্ষ্ম দেহ, তারই চারটি অবস্থা: মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। এই চারটি জিনিস আমাদের ভেতরে আছে। মনে একটা চিন্তা করে মন সেটা বুদ্ধির কাছে যায়। বুদ্ধি হল বিচারক। আমরা জ্ঞান দ্বারা বিচার করে থাকি। বুদ্ধি সেই জিনিসটা ভালো মন্দ বিচার করে একটা বস্তু নির্দেশ করবে, করে সেটা অহংকারের কাছে দেবে, এই সেটা ক্রমশ চিত্তের পর্যন্ত পৌঁছে যায়। আমরা লোকে সাধারণ সমাজে বলে থাকি, আর লোকটার চিত্তবৃত্তি খারাপ হয়ে গেছে, ওর দ্বারা কি মঙ্গল হবে। সেই চিত্তবৃত্তির যে জিনিসটা, সেটা মনেরই সূক্ষ্মতম অবস্থা। বুদ্ধি হল তার দ্বিতীয় অবস্থা। বুদ্ধি বিচার করে কোনটা গ্রহণ করবো, কোনটা গ্রহণ করবো না, কোন জিনিসটা কি প্রকার, এটা বিচার করে বুদ্ধি। সেই জন্য শাস্ত্রকারগণ বুদ্ধিমান ব্যক্তিকে আকর্ষণ করছেন। স্বচ্ছ সজ্জিত বুদ্ধিমান, দুঃসঙ্গম পরিত্যাজ্য স্বচ্ছ সজ্জিত বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তি কি করে? দুঃসঙ্গ পরিত্যাগ করে। কেন? দুঃসঙ্গগুলো যদি গ্রহণ করে লোক, তাহলে ছেলেগুলো খারাপ হয়ে যাবে, আমাদের বুদ্ধি খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। কাজে আমাদের বুদ্ধিটা স্থির হওয়া দরকার, বুদ্ধির রেগুলেশন দরকার, বুদ্ধির শিক্ষার দরকার।
ভালো কোনটা মন্দ কোনটা এই বিচার করা দরকার। কেন বিচার করব? কেন যে মন্দ গ্রহণ করলে তাতে আমাদের ক্ষতি হবে, ভালো গ্রহণ করলে আমাদের ভালো। ভালো সকলেই চায়, মন্দ কেউ চায়। অথচ বর্তমান পদ্ধতি, শিক্ষা পদ্ধতি, শাসন পদ্ধতি বা ধারা বা সামাজিকতা, ব্যবহারিক জগতে এমন পরিস্থিতি হয়েছে আমাদের ক্রমশ অবনতির দিকে আমরা যাচ্ছি, উন্নতি আমাদের হয়। আজ শাস্ত্রকারগণ বলেন যে কলির প্রাদুর্ভাবেতে দেশে এই প্রকার অবস্থা ক্রমশ আসবে। আসবে বলে তারা সাবধান করে দিয়েছে। আসবে বলে সেই পরিস্থিতিটাই আমাদের গাড়ি চেপে যায়, আমরা সেইটাই খারাপটাই টেনে চলে নিয়ে এইটুকু আমাদের সাবধান করে দিয়েছে যে তোমরা সাবধান হয়ে যাও, পথে যেও না, খারাপ পথে যেও। এই জন্য আমাদের দুঃসঙ্গম পরিস্থিত সচ্ছসজ্জিত বুদ্ধিমান দুঃসঙ্গের তালিকা শাস্ত্রকাররা আমাদের সামাজিক পদ্ধতি অনুসারে আমাদের দেখিয়ে দিয়েছে। আমাদের সে সামাজিক রীতি কি ছিল, আমরা সংসারে যে বাস করছি, আমাদের সামাজিক পদ্ধতিগুলো এবং পরিষ্কার ভাবে ছিল। একটা খারাপ সংসর্গের লোক ঘরে আসলে আমরা তাকে ঘরে উঠতে দিই, তুই আসিস তুমি ঘরে উঠেছি, তুই ঘরে উঠিস নি, তোকে আমরা ঘরে জায়গা দেবো না, ঘরে উঠিস তো গোবর চলা দিয়ে যাও। এই দুঃসঙ্গের একটা শ্রেণী শাস্ত্র দ্বারা নির্দেশ করে দিয়েছে যে ওই শ্রেণীর লোক আমাদের মন বুদ্ধি অহংকার চিত্তটাকে খারাপ করবে, অশান্তি আমাদের সমাজে এনে দেবে। কাজে তাদের থেকে দূরে থাকতে হবে। সর্বদা সেই চিন্তা আপনারা স্মরণ করুন। যারা সনাতন ধর্মের বিরোধী, সনাতন ধর্মকে ধর্ম বলে স্বীকার করে না, সনাতন ধর্মের কোন বিচার তারা নিতে চায় না, তাদের একটা দলবদ্ধ হইয়া আমরা শাস্ত্রে সাধারণত দেখি, পুরাণে ইতিহাসে এই সমস্ত আলোচনা আমাদের রয়েছে। দেবাসুরের সংগ্রাম বলতে আয় বলে চলে আসে। বহুদিন ধরে দেবাসুরের সংগ্রাম চলে আসে। পূর্বে এই দেবাসুরের সৃষ্টির পূর্বে যে মনুষ্য জাতি ছিল, একটা মাত্র জাতি ছিল মনুষ্য জাতি। তাদের মধ্যে খারাপ বলে কোনো কিছু ছিল, সমস্ত বিশিষ্ট জীব ছিল। কালের প্রভাবে ক্রমশ খারাপ জিনিস প্রবেশ হতে আরম্ভ করল। খারাপ জিনিস যখন চিন্তার মধ্যে আহার বিহার চলাফেরা ভাবধারা সবটার মধ্যে কুচিন্তা কুধারণা কুব্যবহার ঢুকতে আরম্ভ করল, তখন আমাদের দেশে দুটো শ্রেণী ভাগ হয়ে গেল। এক শ্রেণীকে বলা হয়েছে দেবতা, আর অন্য শ্রেণীকে বলা হয়েছে অসুর। দেবতা এবং অসুর হংস জাতি
দুই ভাগে বিভক্ত হয়ে গেল, কাল প্রভাবে এক প্রকার হবে। এবং দেবাসুরের সংগ্রাম আপনারা পুরাণ ইতিহাসে প্রচুর জানেন, এগুলো নতুন কিছু নয়। অসুরগণ দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ লড়াই এ সমস্ত করে আসছে, তাকে লড়াই করেও অসুরগণ পরাস্ত যুদ্ধ। এর কারণ কি? আমাদের যে সনাতন শাস্ত্রে এই দুটো যুদ্ধ বিগ্রহের কথা লেখা আছে। আমাদের দেশে আজকাল যুদ্ধ বিগ্রহ লেগেই আছে, যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। এই যুদ্ধের মূলে কি দেবভাব না আসল ভাব? আমরা সেটা বিবেচনা করে সেই রকম ভাবে আমরা চলব। আমরা দৈব ভাবাপন্ন হব কেন? দেবতারাই জয়লাভ করবে, অসুরগণ জয়লাভ করতে পারবেন, অসুরগণ পরাস্ত হতে বাধ্য। কাজে আসল ব্যক্তি, আসল ক্রিয়াকলাপ, আসল আহার বিধান, চাল চলন আমাদের পরিত্যাগ করতে হবে। গীতায় সেই জন্য বলছেন যে জল ভূতশব্দ লোকেস্মিন দৈব আসলে ষোড়শ। পৃথিবীতে দুই শ্রেণীর লোক, দৈব এবং আসল। গীতা তারপরেই বলছে যে আমি দৈব শ্রেণীর লোকের কথা তোমাদের নিকট, অর্জুন তোমার নিকট আমি বর্ণনা করেছি। এখন আসরিক কারা এটা বুঝে দেখো, বিচার করে দেখো। তারপরে ২৫টা শ্লোক গীতায় রচনা হয়েছে। আমরা সেই শ্লোকগুলো খুব ভালো করে আলোচনা করি। আমরা এক ঘরে যদি 5টি লোক থাকি, তার মধ্যে 2টি হয়তো ওষুধ হয়েছি, 2টি হয়তো দেবতা, কিংবা 1টি হয়তো দেবতা, 4টি হয়তো ওষুধ, কিংবা 4টি দেবতা 1টি ওষুধ। সেই গীতার শ্লোকগুলো আপনারা সমানগুলো বিচার মিলিয়ে দেখবেন। আমরা সংসারে বাস করি, সংসারে বহু লোকজন থাকে, এক সংসারে 8-10-15-20 লোক থাকে। কার কি স্বভাব, কার কি বৃত্তি, এগুলো বিচার করা করে সেই অনুসারে আমাদের সমাজটাকে গঠন করতে হবে। তা না করলে আমাদের দেশের কখনো কল্যাণ হবে না, ক্রমশ নিচের দিকে চলে যাবে, অসৎ পথে চলে যাবে। সেগুলো বিচার করা দরকার। বিশেষত আমি আপনাদের নিকট নিবেদন করে জানাচ্ছি, আজকালকার যে শিক্ষা বিভাগ, ছোট ছোট স্কুলে যে সমস্ত ছেলেপেলেদের বই পাঠ্য হয়েছে, তার মধ্যে শিক্ষা বিভাগ অশিক্ষা কুশিক্ষাগুলো ঢুকিয়ে দিয়েছে। সেই শিক্ষাগুলো লাভ করে ছেলেরা পিতামাতার প্রতি শ্রদ্ধাভক্তি জ্ঞাপন করে না, শিক্ষকদের যে কর্তব্য পালন করে না, জ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে জানে না, তাদের প্রতি অসম্মান জ্ঞাপন করার চেষ্টাটা আজকাল প্রচুর। এই আমি এখানে এসেছি আসাম থেকে। আসামে একটি
হেডমাস্টার তার ছোট ভাই স্কুলে ফেল করেছে, এই ম্যাট্রিকুলেশন দিয়ে ফেল করেছে। সে ছেলেটি এসেছে, আমি তখন তাকে বলতে বাধ্য হলাম, বেশ করেছ, ভালো করেছ, ফেল করেছ, বেশ ভালো করেছ, তুমি পাস করলে তোমার খারাপ ক্ষতি, কেন অশিক্ষা শিখতে পারবে, এটি তো ভালো। কেউ যদি চুরি করতে শেখায়, সেটা যদি শিখতে না পারে ভালোই হল। যেখানে অসৎ শিক্ষা কিন্তু ফেল করে খুব ভালো হল, ও শিক্ষা তোমার লাভ করতে হবে। স্কুলে যত না যাবে ততই ভাবে। আপনারা বোধহয় বইগুলো পড়ে দেখেন, পরিশ্রমটা করে সময় নষ্ট করে কি। আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, ওই ক্লাস 3 থেকে 10 পর্যন্ত যদি বই পাঠ্য হয়, ইংরেজি বাংলা যে কোনো ইয়ে হোক, একবার পড়ে। এই শিক্ষা পদ্ধতি যদি পরিবর্তিত না হয়, তা দেশ উচ্চ নয়, একেবারে উচ্চ নয়। প্রধান মূল কারণ হচ্ছে যে তাদের ধর্মের সঙ্গে কোন সম্বন্ধ নেই। স্কুলের যে শিক্ষা পদ্ধতি বা কলেজের যে শিক্ষা পদ্ধতি, আমরা সাধারণত বলে থাকি গডলেস এডুকেশন, ঈশ্বর চিন্তা ব্যতীত শিক্ষা, যে শিক্ষার মূলে ঈশ্বর, ঈশ্বর কি তিনি সমস্ত গুণের আধার স্বরূপ হচ্ছে ভগবান, সমস্ত শক্তির আধার হচ্ছে ভগবান। আমরা যদি সেই ভগবানকে ভাব দিয়ে নিই, গুণের কোন আলোচনাই না করি, শক্তির কোন আলোচনাই না করি, তাহলে আমরা অতঃপঠিত হতে বাধ্য। আমরা একটা তত্ত্ব নিরূপণ করলাম, তুই ভগবান নির্গুণ, ভগবানের কোন গুণ নেই, ভগবানের কোন গুণ নাই, সে কথা যদি বলি, বা ব্রহ্মের কোন গুণ নাই, ব্রহ্মনের গুণ বস্তু, এসব দর্শনশাস্ত্র আশ্রয় চলছে, স্কুল কলেজে সব পড়ানো হয়। ব্রহ্মনের গুণ বস্তু, তার মানে তার দয়া বন্দনায় আমরা যে একটা প্রার্থনা করব যে হে ভগবান আমার এই দুর্দৈবতা মোচন করো, আমার অভাব ইয়ে করো, তুমি দয়া করে আমাকে এটা করবে। সেখানে বলে দেওয়া হল যে সে নির্গুণ বস্তু, তার কাছে কিছু চাইলে পাবে না। ইঙ্গিত করা হচ্ছে যে তোমরা ভগবানের নাম করো না, খবরদার ভগবান শব্দটা বলো না, ভগবান কি দেবে, আমরা আইন করে নিয়ে দেব। জন্মদিন জমি চাষ করে আমরা যে ধানটুকু পাই, নিজে গাছ বছর খেতে করেছি, সেটা ঘরে নিয়ে আসবার বেলা ভয় যুদ্ধ করে কাঁপে, বলে কোন সবাই কেড়ে নিয়ে যাবে চালু। দেশের পরিস্থিতি এই প্রকার ঈশ্বর বিরোধী হয়ে গিয়ে লোক এক প্রকার দত্ত মানব হয়ে গেছে যে ঈশ্বর নিঃশক্তি। কোন কোন বড় বড় দার্শনিক বেদান্তের ভাষ্য, টিকা, এ সমস্ত খুব চলছে, উদ্ভাবনা এ সমস্ত চলছে, সর্বদর্শন সব পড়ানো হচ্ছে স্কুল কলেজে, ফিলাসফিতে,
তাকে পড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে ঈশ্বর সম্বন্ধে কথা, ভগবত তত্ত্ব সম্বন্ধে কথা সেগুলো পড়ানো হয়। দেশ থেকে যাতে ধর্মটা উঠে যায় সেই নিজের শিক্ষা যা দেশের যে প্রকার অবস্থা, তাতে সকলকেই খেতে খেতে হবে, পরিশ্রম না করলে হবে না। তবে দিয়ে পাশ করেই বা কি হবে, তাকে খেতেই খেতে হবে। আনন্দবানের পশ্চিমী চিৎকার বহুকাল ধরে চলে আসছে, পাশ করেও চাকরি পায়, করবে খুব বড় বড় একটা পাঠশালা করলে তার মারতে হবে। আমাদের যেখানে শিল্পী শিক্ষা হবে সেটা কম্পালসারি ধরে নিলাম, সেখানে পুরো শিক্ষাটা আমি নেব না। আমি একটা স্কুল করেছিলাম ইয়েতে, হাই স্কুল, তাতে ধর্ম শিক্ষাটা কম্পালসারি। ধর্মগ্রন্থ পড়ছি এবং তাতে হিন্দু মুসলমান সকলেই পড়ত, কম্পালসারি আমার স্কুলের রুম ধর্মগ্রন্থ পড়তে হতো, মুসলমানগুলো পড়ত। একটি ছেলে কলকাতার, একটি ছেলে ক্লাস 7 পড়ত, সে সব সাবজেক্টে খুব ভালো মেরে দেখছে, তার ধর্মের ব্যাপারে ফেল হয়েছে, সেটা ধর্ম অগ্রাহ্য করেছে। আমি তার প্রমোশন পাই, কিন্তু আমাকে আমি প্রমোশন পাই। সে বাবাকে দিকেছে যে আমি সব চাকরিতে পাস করেছি, ফার্স্ট হয়েছি, আমাকে প্রমোশন দেয়। বাবা বিশ্বাস করেন, সব সাবজেক্টে ফার্স্ট হয়েছে, তাকে প্রমোশন দেন, এটা অসম্ভব। তাও সে আমাদের স্কুলের রীতিনীতি ব্যাখ্যা করে দিয়ে দিল যে না, এটা ঠিকই, আমি ধর্মের ব্যাপারে শুরু করেছি বলে আমাকে প্রমোশন দিচ্ছেন পরিবেশ ব্যবস্থা। তো বাবা ইউনিভার্সিটিতে জানিয়েছে, ইন্সপেক্টর একজনকে পাঠিয়ে দিয়েছে যে তুমি এনকোয়ারি করো ব্যাপারটা কি। ইন্সপেক্টর গেল আপনি মুসলমান কামালউদ্দিন শামসুল আমার প্রেসিডেন্সি কলেজে বাবা যাচ্ছিল, প্রেসিডেন্সি দিয়েছেন ইন্সপেক্টরে আমার আমি সে আমার সঙ্গে সমস্ত কথা বলার জন্য আমি তাকে বললাম, আমি বললাম যে সাহেব তুমি গিয়ে একটু প্রমোশন দিতে বলছো, প্রমোশন দিয়ে দেশের মহান কল্যাণ অকল্যাণ কেন? খুব ভালো ছিল, খুব ভালো ছিল বলেই তো আমার ভাব। কেন? এই ছেলেটা ভবিষ্যতে এমন একটা বিজ্ঞানের জিনিস আবিষ্কার করবে, তখন এখন কনকন বেরোবে। এমন একটা বিজ্ঞানের আবিষ্কার করবে, গ্যাস আবিষ্কার করবে, সেই গ্যাসটা ওই ঘরের দূরে একটু তো ফাঁকা দিয়ে সেই গ্যাসটা ছেড়ে দিয়ে গৃহের লোক সব অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন গভীর মিটা থাকে তাদের জ্ঞান থাকে, তখন দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে সব চুলকে দিয়ে ফেলা। এইরকম একটা গ্যাস যদি আবিষ্কার করে এই ছেলেটা, তার সমস্ত বিরুদ্ধ সর্বনাশ করে দেবে। এই ছেলেটাকে যদি এরকম শেখানো হয় সায়েন্সের বিষয়, বিজ্ঞানের বিষয়, তো সর্বনাশ করে দিয়েছে। খবরদার এই ছেলেকে প্রমোশন দেবো না। ও ধর্ম শিখুক, ধর্মের কি কর্তব্য, মানুষের কি কর্তব্য, কি জীবন, এটা শিখুক। তাই কামালউদ্দিন লোকটি বেশ ভালো, সরাসরি তুলনা মা বাদু পেয়েছে গভর্নমেন্টকে, সেই আমার আন্দোলন সফল করে বললেন যে তার তো আপনি বলছেন এখন কি করা যায়, এটা যে বলল অক্ষেত্রিক কথা, সব সাবজেক্টে
পাস করেছে প্রমোশন দিলাম, এটা শুনতে তো বড় কথা। তবে শুনতে আর সবাই আপনি ইন্সপেক্টরে এসেছেন, আপনার সব ক্ষমতাই আছে। আমি আমার প্রিন্সিপাল আমি চেঞ্জ করব, আমি এই ক্লাসে সার্টিফিকেট দেবো, ক্লাস 8 পাস করেছে বলে আমি লিখব না। তুমি ইন্সপেক্টর আর একটা স্কুল উপরে হায়ার করে ভর্তি করল, তোমাদের তো সব ক্ষমতাই আছে, অবদান ঘটাতে পারো। হ্যাঁ চাকরি চাকরি সাথে সাথে এই ভাইয়ের নিজে অসুবিধা করে করে দেওয়া। যে শিক্ষা বিভাগে এই যে ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে, খুব ভালো মনে করে লোককে বেশি গল্প করার, সে উপকার করবে না উপকার করবে, যা কিছু করবে ভয়ানক করবে। এটার জন্য সাবধান হওয়া দরকার। মেরিটোরিয়াস স্টুডেন্টকে সেইভাবে শিক্ষা দীক্ষা সেইভাবে দেওয়া প্রয়োজন। কাজে এই না হলে দেশের সুবিধা, শিক্ষা পদ্ধতি না করলে দেশ দেশ গড়ে তুলতে তা না হলে আমাদের সনাতন পদ্ধতি আগেকার দিনে রাজাই হোক বা সম্রাটই হোক, ঋষির আশ্রমে ছেলেকে পাঠাতে হতো, যে ঋষির কাছে লেখাপড়া ঋষিরা পলিটিক্স শিখিয়ে দেবে, সন্ন্যাসীরা পলিটিক্স শিখিয়ে দেবে। যে পলিটিক্স অনুসারে দেশ শাসন করতে পেরেছে রামরাজ্য স্থাপনা, অশান্তি হবে। ঐতিহাসিকগণ বিচার করে আজকাল অনেক বই তৈরি করেছে। একটা বইতে আমি ক্লাস 10-এর একখানা বইতে আমি পড়ে দিয়েছি, তারা লিখেছে যে আগেকার দিনে যে সমস্ত রাজত্ব চলত, আমাদের দেশে যারা রাজা সম্রাট ছিলেন তাদের সময়তে দেশের লোক খুব শান্তিতে বাস করছে। আমরা আজন্ম দিতে গিয়ে বলি যে রামরাজ্যে বাস করছি। এই যে ছিল অবস্থাটা, সেখানে পুলিশ ডিপার্টমেন্ট ছিল, পুলিশ দিয়ে চাকরি করে পিস মেনটেন করতে হবে, এর প্রয়োজনীয়তা ছিল। বিনা পুলিশে পিস মেনটেন করা যে দেশের পদ্ধতি, যে দেশের শাসন পদ্ধতিতে শান্তি রক্ষা করতে গেলে পুলিশের আবশ্যক নাই, সেই পদ্ধতিটা কি আবিষ্কার করা হবে না? তার মাথা তুলে দেখা হবে না? সেই বইগুলোকে আবিষ্কার করা হবে না? বইগুলো রয়েছে, আমি জানি। তারা যদি খুঁজে না পান আমার কাছে যান, আমি দেব। সেসব বই ভারতে ছাপা হয়েছে, বহু লোকের বাড়িতে আছে। কিভাবে সাক্ষ্য নিতে হবে, কিভাবে নিকটবর্তী, কিভাবে কি ব্যাপার। তেমনি সাধারণ আমাদের দেশে একটি গল্প আছে যে একটা মেয়ে ছেলে, একটা ছোট্ট ছেলে হয়েছে, আর একটা মেয়ে ছেলে বলে যে ছেলেটা আমার, আর সেই বলে যে না এই আমার সন্তান, ও বলে যে না আমার গর্ভজাত সন্তান। এই নিয়ে দুজনে খুব ঝগড়া করে সেই রাজার কাছে গিয়ে হাজির। ওই আমার ছেলে যায় না, ও বলে যে আমার ছেলে যায় না। দুজনে ঝগড়া মারামারি করছে, দুজনে চোখের জল ফেলে, মেয়েদের অভাব নেই, চোখের জলের অভাব নেই, যখন তখন ফেলতে পারে।
তারা দুইজনই জটিল জল করেছে, আমার ছেলে এই ধরে যে বিচারক যে রাজা চিন্তার মধ্যে পড়েছে, তুই তো কান্নাকাটি করছি, প্রভু তো মাকে গাছের পুজো প্রভূত মা বলল, কত রকমের সাক্ষী দেবে। সেই বুদ্ধিমান রাজা চক্র বললেন যে বন্ধু ওর ছেলে দুজনারী, তোদের দুজনারই তার সমর্থক দুখানে কাটিয়েছে, কয়েকদিনের সঙ্গে খুব বন্ধুত্ব। আমি দিকটি ভাগ করে দেবো, এই হদিন না কেটে দুবার করে তুই আগে নিয়ে যা, তুই আগে নিয়ে রাজা তখন বলছে। তারপরে এক কর্মী ছিল, সে শান্ত হল, ঠান্ডা হল। আর একজন ছিল বলল, না বাবা তোমার কাছে আমরা কি দিয়ে না, তুমি চেতে দুবার করে দিও না, এ ছেলে নিয়ে যা, আমার দরকার নেই। তখন বাবা বুঝে নিয়ে কাঁদছে। এই যে ডাইরেক্ট যিনি অভিনব বিচার পদ্ধতি, কিছু সাক্ষী শব্দের দ্বারা বাদী যেমন চিন্তা সে পারে, ওর পক্ষে বললে ওর পক্ষে বলতে যাবি না, বাইরের সাক্ষী আপনি বাইরের সাক্ষী আমি সাক্ষী দেব যে এটা ওই মেয়েটা আর একজনে বলবে যে না এটা জানাল সে সোজাসুজি বিচার করে। এই যে আমাদের দেশীয় শাসন পদ্ধতি, বিচার পদ্ধতি, সে সময় পুলিশের আলোচ্য পাই না, সৈন্য সমাজকে মিলিটারি আজকালকার যেরকম ভাবে থাকে এরকম ছিল, আমি তো খাই দরকার হয়। তবে মিলিটারি ছিল, যুদ্ধ হতো, যুদ্ধ শিক্ষা করা হতো, আর্ম ফোর্স, সিভিল ফোর্স, নানা রকম এই ফোর্স দিয়ে দেশে শান্তি রক্ষা করা প্রয়োজন। একটা সামাজিক শাসন আমাদের দেশে বহুদিন থেকে চলে আসছে। তুই চুরি করেছিস, তুই আমাদের বাড়িতে চুরি করেছিস, তুই আর ধরে হয়ে যাবে, তুই হারে বাজারে গিয়ে তোকে জিনিস কিনতে দেবো। একটা সামাজিক শাসন, সেই শাসনে যদি শান্তি হতো, এখন সমাজ জেল দিয়ে 2 বছর যদি তাকে দেওয়া। আমি কালকে লাইব্রেরিতে এই একটা উদাহরণ আমি দিয়েছিলাম যে একটা টাকা 6 বছর জেল হয়েছিল, তার 6 বছর জেলখানায় কাটিয়েছে, কয়েকজনের সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছে, তারা খুব তাকে ভালো বলছে। তারপরে দিন সোমবার সে ছুটি খেলা হয়ে যাবে, তার কয়েকজনে বলছে তুই কালকে তো খেলা হয়ে যাবে, আমরা খাবো কি যাবে, কিন্তু আমাদের আমি বন্ধু, আমার মেয়ে ছিল, ভালো হয়েছিল, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। গৌরী অনুসারী বাবা হলেন গুরুদেব, মা ছিল গুরু। সবাইকে পালন করা, দেখাশোনা করা, যত বড় হোক না কেন, ছেলে অনেক বড় হয়, মার কাছে সে ছেলে খুব আলোর জন্ম করতেন। কেউ শুয়ে আছে,
তাকে দেখে নিয়ে এসে খাইয়ে দেওয়া, কার অসুখ হয়েছে তাকে যত্ন করা, সেবা করা, তার আদর যত্নতেই গৌরী মিশন বড় হয়েছে। তার আদর যত্ন যে না পাইনি যে সে মিশনে থাকতে পারেনি। তার সঙ্গে খুব নিকট বন্ধুত্বে আমি আবদ্ধ ছিলাম। সব সময় যে কোনো বিষয় হোক আমার সঙ্গে আলোচনা, পরামর্শ এইসব নানান রকম ইয়ে করতেন। ছোট ছোট ছেলেদের খুব আদর করতেন। তার একটি উদাহরণ এই স্বয়ং মহারাজ, দামোদর মহারাজ, যিনি আপনাদের নিকট পাঠ করেছেন। অতিশয় স্নেহের পাত্র ছিল। আমি কলকাতায় মাধব মহারাজের মঠে গিয়েছিলাম, বক্তৃতা আদি হয়েছে, তিনিও সেখানে গিয়েছিলেন। আমি তাকে টেনে নিয়ে বলে চলো যেতে হবে, নরহরি দাঁড়িয়ে এ প্রতি বছরই আসে, আমি আসতে পারব না। খুব স্নেহের পাত্র। আমি তাকে বন্ধু বলে বলছি, এটা আমার অপরাধ। এই যে মহাপুরুষের বন্ধু হওয়া সোজা কথা না। মুক্ত পুরুষই মুক্ত পুরুষের বন্ধু হয়, মুক্ত পুরুষের বন্ধু বন্ধুজীব হয় না। এইটি নরহরিদার, আমরা তাকে ঠাকুরমশাই বলে ডাকতাম। ঠাকুরমশাই একটা বৈশিষ্ট্য ছিল যে আমার মতন একটা ধুরন্ধর ব্যক্তি এই স্থান দুনিয়ার কিচ্ছু মানতাম না। বাংলাদেশের জমিদার দত্তকুল, সেই দত্তকুলে জমিদার দত্তকুলে জন্মগ্রহণ করেছি। পৃথিবীর কাউকে গ্রাহ্য করতাম না।